আমরা 11 ক্লাসে একটা নতুন চ্যাপ্টার পড়া শুরু করি। কেমিক্যাল বন্ডিং এর একটা অংশ আমি পরে পড়াবো, তোমাদের বলেছিলাম, হয়তো স্মরণে আছে, রেজোনেন্স। এরপর আমরা যে চ্যাপ্টারটা পড়বো ফিজিক্যাল কেমিস্ট্রিতে, 11-এ ফিজিক্যাল কেমিস্ট্রি একটা বড় অংশ জুড়ে আছে, সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা। তোমরা জানো পদার্থের প্রধান তিনটি অবস্থা, একটা কঠিন, একটা তরল আর একটা গ্যাস, সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট। এই তিনটে হচ্ছে প্রধান অবস্থা। এর মধ্যে আমরা লিকুইড এবং গ্যাসিয়াস স্টেটের বৈশিষ্ট্য, গ্যাসিয়াস স্টেট তো একটু ডিটেলেই পড়ব, লিকুইড স্টেটও পড়ব। লিকুইড স্টেট তোমরা ফিজিক্সেও পড়বে, সেটা আমরা 11-এ পড়ি। আর সলিড স্টেট সম্পর্কে আমরা পড়ি 12 ক্লাসে, অর্থাৎ 12 ক্লাসে গিয়ে। বুঝতে পারছো কথাটা? তো আমরা প্রথম লিকুইড আর গ্যাসিয়াস স্টেটের মধ্যে গ্যাসিয়াস স্টেট নিয়ে পড়া শুরু করব। এবার পদার্থের যে প্রধান তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়, সলিড, লিকুইড এবং গ্যাস, এছাড়াও অন্য অবস্থা আছে, তোমরা যারা একটু বিজ্ঞানে আগ্রহী তারা জানবে। অন্যান্য অবস্থা সম্পর্কে আমাদের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নামও জড়িত আছে। তো সেগুলো আমরা আরো উঁচু ক্লাসে যখন পড়ব, গ্র্যাজুয়েশনে, মাস্টার ডিগ্রিতে বিশুদ্ধ বিজ্ঞান নিয়ে, তখন সেগুলো নিয়ে আমরা চর্চা করব। হয়তো তোমরা কেউ কেউ গবেষণাও করতে পারো। তা কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা, এর মধ্যে তফাৎটা কোথায়? সলিড অবস্থায় যদি কোনো পদার্থ থাকে, সলিড স্টেটে, কোনো একটা পদার্থ যখন কঠিন অবস্থায় আছে, তখন তার মধ্যে মলিকুলগুলো একেবারে পরস্পরের গায়ে গায়ে লেগে থাকে। ইন্টার মলিকুলার স্পেস মানে দুটো অণুর মধ্যে যে ফাঁকা স্থান, সেটা খুবই কম বা থাকে না। এটাই হচ্ছে সলিড স্টেটের একটা বড় বৈশিষ্ট্য, যার জন্য সলিড গুলো ডেফিনিট শেপ থাকে, নির্দিষ্ট আকার। সেই পদার্থটাই যখন লিকুইড হয়, লিকুইড স্টেট, তখন এই মলিকুলগুলোই আবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মলিকুলস আর সেপারেটেড ফ্রম ইচ আদার, পরস্পর থেকে মলিকুলগুলো সব বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ এই যে ইন্টার মলিকুলার স্পেস, এগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কমে, ইন্টার মলিকুলার স্পেসটা বাড়ে। দুটো অণুর মধ্যে যে ফাঁকা জায়গা, সেটা বাড়ে, ইন্টার মলিকুলার স্পেস। এইটা বাড়ে, ঠিক আছে। আর গ্যাসীয় অবস্থায় গেলে, যখন গ্যাস ফেজে আছে, তখন মলিকুলগুলো একদম পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করে। অর্থাৎ মলিকুলের মধ্যে কোন রকম ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করেই না, ইন্টারমলিকুলার স্পেস অনেক বেশি। এটাই হচ্ছে গঠনগত ফারাক সলিড, একই পদার্থের সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটে অবস্থার মধ্যে এটাই হচ্ছে মূল স্ট্রাকচারাল ডিফারেন্স, যে মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কেমন, ইন্টারমলিকুলার স্পেস কেমন। আমরা আমাদের জানা পদার্থের মধ্যে H2O কে পাই। H2O এমন একটা পদার্থ যাকে আমরা লিকুইড অবস্থাতেও পাই, সলিড অবস্থাতেও পাই, গ্যাস অবস্থাতেও পাই। গ্যাস মানে ভেপার বলি আমরা, বাষ্প। গ্যাস এবং ভেপারের মধ্যে সামান্য তফাৎ আছে,
আমরা অবশ্যই পড়ানোর সময় সেই পার্থক্য সম্পর্কে আলোচনা করব। তা মূল স্ট্রাকচারাল ডিফারেন্সটা আমরা দেখে নিলাম। সলিড আমাদের এই ক্লাসে আলোচনার বিষয়বস্তু নয়, তাই সলিড স্টেট নিয়ে আমরা আলোচনা করব না। লিকুইড এবং গ্যাস আমাদের আলোচনার বিষয়, কিন্তু সেখানেও লিকুইড স্টেট আপাতত নয়, আমরা পরে গ্যাসিয়াস স্টেট পড়ার পরেই লিকুইড স্টেট পড়ব। তাহলে আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে এখন গ্যাসীয় অবস্থা, পদার্থে গ্যাসীয় অবস্থা। এ সম্পর্কে তোমরা নিচু ক্লাসে কিছু পড়েছ। গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুগুলোর মধ্যে তো কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন সে অর্থে নেই, ফলে মলিকুলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন। মলিকুলসগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটার সঙ্গে আরেকটার যোগাযোগ নাই বললেই চলে। ইন্টারমলিকুলার স্পেস খুবই বেশি। সেই জন্য গ্যাসের কোনো নির্দিষ্ট শেপও নেই, ভলিউমও নেই। গ্যাসকে যে পাত্রে রাখবে, গ্যাস সেই পাত্রের আয়তন দখল করে থাকবে। এটা যেমন অন্য দুটো অবস্থার থেকে একটা পার্থক্য। কঠিনের যেমন শেপ আছে, ভলিউম আছে। লিকুইডের শেপ নেই কিন্তু ভলিউম আছে, গ্যাসের কোনোটাই নেই। গ্যাসের শেপ এবং ভলিউম দ্যাট ডিপেন্ডস আপন দ্য ভেসেল ইন হুইচ দ্য গ্যাস ইজ কেপ্ট। যে গ্যাসকে যে পাত্রে রাখা হয়েছে গোটাটাই সেই পাত্রের উপর নির্ভর করে। যদি ছোট পাত্রে রাখা হয় তাহলে আয়তন কম হবে, বড় পাত্রে রাখা হলে আয়তন বেশি হবে। যার জন্য কিনা গ্যাসে চাপ এবং আয়তন, চাপ বাড়ালে সাধারণত আয়তন কমে আমরা জানি, যদি উষ্ণতাকে স্থির রাখা যায়। তো আয়তনের উপর চাপের প্রভাব গ্যাসের ক্ষেত্রে খুব বেশি, যেটা সলিড বা লিকুইডের তুলনায় কম। সলিডে তো অতটা বোঝা যায় না, লিকুইডের চাইতেও গ্যাসে এই প্রভাব অনেকটা বেশি, অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে। এইসব সংক্রান্ত কিছু সূত্র তোমরা নিচের ক্লাসে পড়েছো। গ্যাসের বয়েলের সূত্র, বয়েলস ল, সেগুলো কিন্তু 11 ক্লাসেও খুব গুরুত্বপূর্ণ। অঙ্ক টঙ্ক এখান থেকে করতে দেয় এখনো। বয়েলস ল তোমাদের একটু মনে করিয়ে দিই। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। At constant temperature, the volume of a definite mass of gas is inversely proportional to its pressure. স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। At constant temperature, the volume of a definite mass of gas is inversely proportional to its pressure. ব্যস্তানুপাত মানে কি, একটা বাড়লে আর একটা কমে। আমরা ধরে নিচ্ছি, ধরি টি পরম উষ্ণতায়, let us consider ধরি at temperature T পরম উষ্ণতায় the volume of a mass of a gas the volume of a mass of a gas is V and pressure P. তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি জানো? অ্যাকর্ডিং টু বয়েলস ল, V varies as 1/P। কখন এটা হবে? যখন T আর M কনস্ট্যান্ট।
ভি আর এম যখন কনস্ট্যান্ট হয়, তাহলে ভি ইকুয়াল টু কে বাই পি, কে কনস্ট্যান্ট। তাহলে পিভি ইকুয়াল টু কে। এইখান থেকে আমরা পাই মানে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল, এটা হচ্ছে ধ্রুব সংখ্যা। এখান থেকে আমরা লিখি P1 V1 equal to P2 V2 equal to P3 V3 dot 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 equal to T। ঠিক আছে, চাপ এবং আয়তনের গুণফলকে ধ্রুবক, এটাই হচ্ছে বয়লের সূত্রের মূল কথা এবং এটাই হচ্ছে তার গাণিতিক রূপ। এটা আমরা নিচু ক্লাসে পড়েছি। এবার চার্লসের সূত্রে আসা যাক, চার্লস ল। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা চাপকে স্থির ধরি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক হয়। অর্থাৎ যদি ধরি গ্যাসের উষ্ণতা টি, পরম উষ্ণতা টি, ভর এম, চাপ পি, আয়তন ভি। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ভি ভ্যারিজাস টি বা ভি ইকুয়াল টু কে ইন্টু টি। ভি ভ্যারিজাস টি কখন? যখন এম আর পি এই দুটো হবে ধ্রুবক। বা ভি ইকুয়াল টু কে টি, কে ধ্রুবক। বা ভি বাই টি ইকুয়াল টু কে, মানে আয়তন এবং পরম উষ্ণতার যে অনুপাত, সেই অনুপাত হবে ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি V1 by T1 equal to V2 by T2 equal to V3 by T3 equal to dot 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 K। এটাকে আমরা চার্লসের সূত্রের একটা গাণিতিক রূপ বলে ধরে নিতে পারি। এখান থেকে আমরা এগুলো ব্যবহার করে অঙ্ক কষি, এখানেও করতে হবে, নিচু ক্লাসেও করেছো, এখানেও করতে হবে। চার্লসের সূত্রে আরেকটা চেহারা অবশ্য আমরা লিখে থাকি, যে শুধুই তো আমরা বলি না যে পরম উষ্ণতা সমানুপাতি। সমানুপাতি মানে কি? উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। এই ক্ষেত্রে তোমরা নিচু ক্লাসে অবশ্যই এটাও পড়েছো যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়ে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করলে গ্যাসের আয়তন বাড়বে। কতটা বাড়বে?
0 ডিগ্রিতে যে ভলিউম ছিল তার 1/273 ভাগ বাড়বে। বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমালে গ্যাসের ভলিউম কমবে, কতটা কমবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল দিয়ে তো এটা বোঝা যায় যে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমালে ভলিউম কমবে। কিন্তু কতটা ভলিউম বাড়বে বা কতটা ভলিউম কমবে তারও একটা হিসাব চার্লসের লয়ের মধ্যে দেওয়ার চেষ্টা ছিল, যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করা হলে গ্যাসের ভলিউম বাড়বে কতটা? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভলিউম ছিল তার 1/273 পার্ট বাড়বে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমালে ভলিউম কমবে, কতটা কমবে? না 0 ডিগ্রিতে যে ভলিউম ছিল তার 1/273 পার্ট কমবে। এই জায়গা থেকে মাথায় রেখে আমরা আর একটা ইকুয়েশন বানাই, VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T/273। ঠিক আছে, এখানে কোনটা কি পদ? VT হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম অফ দি গ্যাস, গ্যাসের আয়তন, ভলিউম অফ দি গ্যাস। V0টা কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম অফ দি গ্যাস। VT হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম অফ দি গ্যাস, V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম অফ দ্য গ্যাস। তাই 0 ডিগ্রিতে ছিল V0, T ডিগ্রিতে হচ্ছে VT। তুমি যত টেম্পারেচার বাড়াবে তত তো ভলিউম বাড়বে, কতটা বাড়বে? 0 ডিগ্রিতে যে ভলিউম ছিল অর্থাৎ V0 1/273 ভাগ বাড়বে। তুমি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে, কতটা বাড়লো? V0 ইন্টু 1/273। 2 ডিগ্রি বাড়লে ভলিউম বাড়লো কত? V0 ইন্টু 2/273। 3 ডিগ্রি বাড়ালে ভলিউম বাড়বে, কতটা বাড়বে? V0 ইন্টু 3/273। তার T ডিগ্রি বাড়ালে ভলিউম বাড়বে, কতটা বাড়বে? VT ইন্টু T/273। তাহলে V0 যেটা ছিল সেটা তো থাকবে, তার সাথে আরো আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে গিয়ে কতটা দাঁড়াবে? T/273 আর আয়তন বেড়েছে, তাহলে V0 প্লাস V0 ইন্টু T/273, V0 কমন নিলে 1 প্লাস T/273। এইখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার একটা কনসেপ্ট পাই, অ্যাবসলিউট জিরো। টি এর ভ্যালু যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সেটাকে আমরা সবচেয়ে কম তাপমাত্রা বলে ভাবি, কারণ এর চেয়ে কম তাপমাত্রায় গ্যাসের আয়তন নেগেটিভ হয়ে যাবে, সেই অবস্থাটাই একটা হাইপোথেটিক্যাল ব্যাপার। তো যাই হোক, আমরা সেই টেম্পারেচারটাও কিন্তু এখনো পর্যন্ত রিচ করতে পারিনি, অর্থাৎ -273 ডিগ্রিতেও আমরা রিচ করতে পারিনি। ঠিক আছে, এবার আমরা দেখি চার্লস এবং বয়েলের সূত্রে মিলিত কম্বাইন্ড ফর্ম অফ চার্লস এন্ড বয়েলস ল। চার্লস এবং বয়েলের সূত্রে মিলিত combined form of Charles and Boyle's law. চার্লস এবং বয়েলের সূত্রে
মিলিত রূপ। ধরি টি পরম উষ্ণতায়, টেম্পারেচার টি রাখলাম, ধরি টি পরম উষ্ণতায়, উষ্ণতা টি, গ্যাসের ভর এম, মাস অফ দ্য গ্যাস, গ্যাসের ভর এম, মাস অফ দ্য গ্যাস ইজ এম। গ্যাসের উপর চাপ পি এবং গ্যাসের আয়তন ভি, ভলিউম অফ দ্য গ্যাস ইজ ভি। ঠিক আছে, at temperature T and under pressure P, at temperature T and under pressure P, the volume of m mass of a gas is V. The volume of m mass of a gas is V. তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি পাই দেখো, from Boyle's law, from Boyle's law আমরা কি পাচ্ছি, V varies as 1 by P, এবং সেটা কখন সত্য হচ্ছে, সেটা সত্য হচ্ছে যখন T আর M হচ্ছে কনস্ট্যান্ট। from Charles law, চার্লসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, from Charles law, চার্লসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, V varies as T, V varies as T মানে কি, যখন P আর M হচ্ছে কনস্ট্যান্ট। যখন P আর M হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তো দুটোর যদি কম্বাইন্ড ফর্ম নিই, কম্বাইন্ড ফর্ম অ্যাপ্লাইং জয়েন্ট ভেরিয়েশন ল, যুগ্ম ভেদের সূত্র প্রয়োগ করে পাই, অ্যাপ্লাইং জয়েন্ট ভেরিয়েশন ল, যুগ্ম ভেদের সূত্র প্রয়োগ করে পাই, কি পাই, V varies as T by P, তাহলে V equal to K into T by P, where K is constant, K হচ্ছে ধ্রুবক, K is a constant, K, তাহলে PV by T equal to K। আমরা বোধহয় নিচু ক্লাসে নিয়ে অঙ্ক কষেছি, একাধিকবার অঙ্ক কষেছি, সেখান থেকে আমরা কি পাই, P1 V1 by T1 equal to P2 V2 by T2, এরকম করতে করতে ডট 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 Pn Vn by Tn equal to T. This is the combined form of Charles and Boyle's law, চার্লস এবং বয়েলের সূত্রে মিলিত রূপ। এগুলো সবই আমরা নিচু ক্লাসের পড়া মনে করছি, এগুলো কিন্তু একটাও নতুন পড়া কিছু 11-এ করছি না। এরপর আমরা বের করব রিলেশন বিটুইন প্রেসার এন্ড ডেনসিটি অফ এ গ্যাস, গ্যাসের চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। রিলেশন বিটুইন relation between pressure and density of a gas.
রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড ডেনসিটি অফ এ গ্যাস, গ্যাসের চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো ধরি টি পরম উষ্ণতায়, let us consider at temperature T পরম উষ্ণতায় গ্যাসের ভর ধরো m, mass of the gas is m, গ্যাসের আয়তন v, volume of the gas is v, গ্যাসের আয়তন হচ্ছে v, ভলিউম অফ দ্য গ্যাস ইজ v, গ্যাসের উপর চাপ হচ্ছে p, প্রেসার ওভার দ্য গ্যাস vp, আর ঘনত্ব ধরে নিচ্ছি d, ছোট হাতের d, স্মল d, ঘনত্ব ধরে নেওয়া হচ্ছে d, স্মল d, ছোট হাতের d। ঠিক আছে, তাহলে আমরা কিসের মধ্যে সম্পর্ক ব্যবহার করবো? ডি আর পি এর মধ্যে। এখন ডি সমান কি? ডি মানে হচ্ছে ঘনত্ব, মানে একক আয়তন গ্যাসের ভর, মাস পার ইউনিট ভলিউম অফ দি গ্যাস, সমান হচ্ছে এম বাই ভি। এই কথাটা আমরা যেন মাথায় রাখি, ডি সমান হচ্ছে এম বাই ভি, ডি ইকুয়াল টু এম বাই ভি। এখন বয়েলের সূত্র থেকে আমরা পাই from Boyle's law কি পাই আমরা? V varies as 1 by P, তাই না? কখন পাই? যখন P আর M হচ্ছে গিয়ে তোমার কনস্ট্যান্ট। তাহলে V ইকুয়াল টু K বাই P, K কনস্ট্যান্ট, তাহলে P ইকুয়াল টু K বাই V সমান K বাই, এবার V এর ভ্যালুটা আমি এখান থেকে বসাবো। এখান থেকে আমরা V সমান কি পাচ্ছি? V সমান পাচ্ছি M বাই D, M বাই D, ঠিক তো? আচ্ছা, সমান হচ্ছে K ইন্টু D বাই M। এখন K তো কনস্ট্যান্ট ধরেই নিয়েছি, আর বয়েলের সূত্র যখন প্রয়োগ করছি তখন অবশ্যই গ্যাসের ভর ধ্রুবক, তাহলে K বাই M হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা বলবো P varies as D, K by M constant। ঠিক আছে, P varies as D, অর্থাৎ গ্যাসের চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক। তুমি যত চাপ বাড়াবে গ্যাসের ঘনত্ব তত বাড়বে, এটাই স্বাভাবিক, কারণ চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমবে, আয়তন কমলে M বাই V ভ্যালু বাড়বে, অর্থাৎ কিনা ঘনত্বটা বেড়ে যাবে। একই রকম ভাবে তুমি টেম্পারেচার আর ডেনসিটির মধ্যে একটা রিলেশন বার করে ফেলতে পারো। হ্যাঁ, আমরা একটু শর্টকাটে করছি, এখন টেম্পারেচার এন্ড ডেনসিটি, এটা তুমি চার্লসের সূত্র থেকে করতে পারবে। এই অবধি লেখাটা একই থাকলো, ফ্রম চার্লস ল যদি আমরা এখান থেকে নিই, ফ্রম চার্লস ল, চার্লসের সূত্র থেকে পাই। চার্লস ল আমাদের কি শিখিয়েছে? চার্লস ল আমাদের শিখিয়েছে V বাই V varies as T। কখন এটা হবে? যখন P আর M কনস্ট্যান্ট। তাহলে V ইকুয়াল টু
কেটি, কে কনস্ট্যান্ট। তবে ভি এর জায়গায় তুমি m/d বসিয়ে দিলে, m/d সমান হচ্ছে কেটি, পুটিং দি ভ্যালু অফ ভি এর মান বসাইয়া। Putting the value of v, তাহলে কি পেলে তুমি td equal to m/k সমান হচ্ছে k ড্যাশ, k ড্যাশ কনস্ট্যান্ট, k ড্যাশ সমান m/k। এটা তো কনস্ট্যান্ট হবেই, কারণ k তো কনস্ট্যান্ট ধরেই নিয়েছি আগে। আর নির্দিষ্ট ভরের গ্যাস, চার্লসের সূত্র যখন আমরা অ্যাপ্লাই করছি তখন গ্যাসের ভরটাও কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে। তাহলে টিডি সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি ভ্যারিজাস 1/d হয়। হ্যাঁ, যেমন পিভি সমান কনস্ট্যান্ট হলে পি ভ্যারিজাস 1/d, এখানে টিডি কনস্ট্যান্ট মানে টি ভ্যারিজাস 1/d, অর্থাৎ গ্যাসের উষ্ণতা পরম উষ্ণতা এবং ঘনত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক। আজকে গ্যাস লয়ের প্রথম ক্লাসে আমরা এইটা পড়ালাম, পরবর্তী ক্লাসে আবার আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব।